পোশাক দেখে মানুষকে বিচার করার ভুলই কাল হল ওসি সুদীপ রায়ের। সাধারণ নাগরিক ভেবে যাকে তিনি থানা থেকে ঘাড় ধাক্কা দিতে চাইলেন, সেই অরণ্যকের আসল পরিচয় জানার পর পায়ের তলার মাটি সরে গেল ওসির। আইনের রক্ষক যখন ভক্ষক হয়, তখন বিচার করতে আসেন স্বয়ং যমদূত। আপনি কি জানেন আপনার সামনে দাঁড়ানো সাধারণ লোকটা আসলে কে? ওসি সুদীপ রায় জানতেন না সাধারণ বেশে থানায় ঢুকে কিভাবে এক আইপিএস অফিসার পুরো সিস্টেমকে নাড়িয়ে দিলেন। শুনুন টান টান উত্তেজনায় ভরা গল্প আইনের আড়ালে। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার গ্রামীণ জনপদ বাসুদেবপুর। শ্রাবণ মাসের শেষের দিক, কিন্তু আকাশের মেজাজ বোঝা দায়। সকাল থেকে টিপটিপ বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আকাশ গুমট হয়ে আছে। বাতাসে আর্দ্রতা এত বেশি যে মনে হচ্ছে অদৃশ্য এক ভারী চাদর চারপাশটা মুড়ে রেখেছে। বাসুদেবপুর থানা চত্বরটা যেন একটা জ্বলন্ত উনুন। ব্রিটিশ আমলের লাল ইটের বিল্ডিং, যার পলেস্তারা খসে পড়েছে বহু জায়গায়, আর ছাদের কার্নিশ বেয়ে বটগাছের জটাগুলো সাপের মতো নিচে নেমে এসেছে। থানার সামনে বাজেয়াপ্ত করা শত শত মোটর বাইক, জং ধরা লরি আর ভাঙাচোরা অটোরিকশার একটা বিশাল স্তূপ তৈরি হয়েছে। সেই লোহালক্করের জঞ্জালের ফাঁকে ফাঁকে কয়েকটি রাস্তার কুকুর জিভ বের করে ধুকছে, আর মাছি ভনভন করছে অনবরত। থানার বাইরের এই দম বন্ধ করা পরিবেশের ঠিক উল্টো চিত্র থানার বড়বাবু, অর্থাৎ অফিসার ইনচার্জ ওসি সুদীপ রায়ের খাস কামরায়। 1.5 টনের এসি মেশিনটা শোঁ শোঁ আওয়াজ করে ঘরটাকে হাড় কাঁপানো কানান্ডা করে রেখেছে। সুদীপ রায় তার গদি আটা রিভলভিং চেয়ারে গা এলিয়ে বসে আছেন। টেবিলের উপর রাখা দামি স্মার্টফোন, 1 প্যাকেট বিদেশি সিগারেট এবং ফাইলের নিচে চাপা দেওয়া একটা মোটা খামটা একটু আগেই এলাকার কুখ্যাত বালি মাফিয়া ও প্রমোটার রকি ভাইয়ের লোক দিয়ে গেছে। সুদীপ রায়ের বয়স 50 ছুঁই ছুঁই, শক্তপোক্ত চেহারা, কিন্তু অতিরিক্ত মদ্যপান আর অনিয়মে ভুঁড়িটা বেল্টের ওপর দিয়ে উপচে পড়ছে। চোখে একটা নিষ্ঠুর ভাব, যা গত 25 বছরের পুলিশি চাকরিতে আরও প্রকট হয়েছে। তিনি মনে করেন এই বাসুদেবপুর তার নিজস্ব জমিদারি। আইন এখানে তার কলমের ডগায় নয়, তার মেজাজের ওপর নির্ভর করে। থানার বাইরে কে মরল বা বাঁচল তাতে তার কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না তার নিজের স্বার্থে আঘাত লাগছে। ফোনে রকি ভাইয়ের সাথে কথা বলছিলেন সুদীপ। গলার স্বর নিচু, কিন্তু তাতে কর্তৃত্ব আর লোভের মিশেল স্পষ্ট। হ্যাঁ রকি, চিন্তা করিস না, ওই বুড়ো মাস্টার আজকেও এসেছিল নাকি? আরে ধুর, ওকে তো রোজই ভজা খেদিয়ে দিচ্ছে। তুই তোর কাজ চালিয়ে যা। লরিগুলো যেন রাত 10টার পর মেন রোড দিয়ে না যায়। ওদিকটায় আজ নতুন এসপি সাহেবের পেট্রোলিং থাকতে পারে। শুনেছি নতুন ছোকরা এসপি খুব কড়া। আমি সাইড দিয়ে রুট করে দেব। তুই শুধু খেয়াল রাখিস মাল যেন ঠিকঠাক পৌঁছায়। ফোনটা কেটে সুদীপ রায় তৃপ্তির হাসি হাসলেন। খামটা ড্রয়ারে ঢুকিয়ে চাবি দিয়ে লক করলেন। তারপর হাঁক পারলেন, ওরে ভজা, চা বলেছিলাম যে আধ ঘন্টা আগে, তোদের দিয়ে কিচ্ছু হবে না। সুদীপ রায়ের ঘরের বাইরের বারান্দায় জনাপাচেক মানুষ দীর্ঘক্ষণ ধরে বসে আছে। সিলিং ফ্যানটা গোঁ গোঁ শব্দ করে গরম হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে। কাঠের নড়বড়ে বেঞ্চে বসে থাকা মানুষগুলোর চোখে মুখে হতাশা, ক্লান্তি আর ভয়। এক কোণে গুটিসুটি মেরে বসে আছেন হরিপদ মুখার্জি, 75 বছর বয়স, রিটায়ার্ড হেডমাস্টার। পরনে একটা তালি দেওয়া ধুতি আর ফতুয়া, চোখে সুতো দিয়ে বাঁধা মোটা ফ্রেমের চশমা। তার হাতে ধরা একটা সস্তা প্লাস্টিকের ফাইলে জমির দলিল আর কিছু হাতে লেখা দরখাস্ত। গত 7 দিন ধরে তিনি রোজ এই থানায় আসছেন, কিন্তু সুদীপ রায়ের দেখা পাচ্ছেন না। তার পৈতৃক ভিটে, যেখানে তার 7 পুরুষের বাস, সেটা রকি ভাই দখল করতে চাইছে। প্রথমে মিষ্টি কথায় অফার দিয়েছিল, হরিপদবাবু রাজি হননি। তারপর শুরু হয়েছে হুমকি। কাল রাতে তার শোবার ঘরে জানলা দিয়ে ইট ছোড়া হয়েছে। তার স্ত্রী হার্টের রোগী, ভয়ে তিনি শয্যাশায়ী। হরিপদবাবুর পাশে বসে আছে একটি বছর 20-র ছেলে, নাম রতন। তার একমাত্র রোজগারের সম্বল রিকশাটা কাল রাতে কেউ চুরি করে নিয়ে গেছে। সে এসেছে অভিযোগ জানাতে, কিন্তু গত 2 ঘন্টা ধরে ডিউটি অফিসার কনস্টেবল ভজহরি তাকে পাত্তাই দিচ্ছে না। ভজহরি তখন মোবাইলে মনোযোগ দিয়ে লুডো খেলছে আর মাঝে মাঝে পান চিবোচ্ছে। ঠিক সেই সময় থানার গেট দিয়ে একটা ধুলোমাখা লোকাল বাস এসে দাঁড়ালো। বাস থেকে নামল একটা যুবক, বয়স 28-29-এর বেশি নবে, উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। গায়ের রং রোদে পোড়া তামাটে, যেন রোদে জলে পুড়ে শক্ত হওয়া ইস্পাত। পরনে একটা সস্তা চেক শার্ট, হাতাটা কনুই অবধি অগোছালোভাবে গোটানো। নীল রঙের জিন্সটা বেশ পুরনো, হাঁটুর কাছে রং জ্বলে সাদা হয়ে গেছে।
পায়ে ক্যানভাসের জুতো, যার ফিতেগুলোয় রাস্তার ধুলো জমে আছে। পিঠে একটা কালো রঙের পিঠ ব্যাগ, যেটা দেখে মনে হয় বেশ ভারী। যুবকটির নাম অরণ্যক। বাসস্ট্যান্ডে নেমেই অরণ্যক একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। সেখানে দাঁড়িয়ে সে লক্ষ্য করেছে রাস্তা দিয়ে বালি বোঝাই লরিগুলো কিভাবে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে। ট্রাফিক পুলিশ হাত না দেখিয়ে বরং স্যালুট ঠুকছে লরিগুলোকে। অরণ্যক মুচকি হেসেছিল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক কঠিন প্রতিজ্ঞা। এখন সে থানার গেট দিয়ে ঢুকছে। তার হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু একটা অদ্ভুত দৃঢ়তা আছে। গেটের শান্তি তাকে আটকালো না। ভাবল হয়তো কোনো এনজিওর ছেলে, সাংবাদিক অথবা কোনো বিপদে পড়া সাধারণ বেকার যুবক চাকরির ভেরিফিকেশনের জন্য এসেছে। অরণ্যক সোজা গিয়ে বসল হরিপদবাবু আর রতনের উল্টো দিকের খালি বেঞ্চে। পকেট থেকে একটা জলের বোতল বের করে এক ঢোক জল খেল, তারপর বোতলটা ব্যাগের সাইড পকেটে রেখে দিল। তার চোখ কিন্তু সজাগ। সে লক্ষ্য করছিল কনস্টেবল ভজহরির সাথে সাধারণ মানুষের ব্যবহার। ভজহরি লুডো খেলতে খেলতে এক মাঝবয়সী মহিলাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল, যে তার মদ্যপান স্বামীর বিরুদ্ধে নালিশ করতে এসেছিল। অরুন্দকের চোয়ালটা একবার শক্ত হয়ে উঠল, কিন্তু সে চুপ করে বসে রইল। পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে কিছু একটা লিখল, তারপর আবার পকেটে ঢুকিয়ে রাখল। মিনিট 15 পর ভজহরির লুডো খেলা শেষ হলো। সে এবার হাই তুলে সামনের লোকগুলোর দিকে তাকালো। কি ব্যাপার, আপনারা এখনো বসে আছেন কেন? দাদু, আপনাকে তো বললাম বড়বাবু ব্যস্ত, আজ দেখা হবে না, কাল আসুন, পরশু আসুন, রোজ রোজ এসে ভিড় বাড়াবেন না তো। হরিপদবাবু হাতজড় করে উঠে দাঁড়ালেন। তার শরীরটা কাঁপছে। বাবা, একটু দয়া করো। বড়বাবু না শুনলে আমি কার কাছে যাব? রকির লোকেরা আজ সকালে আমার বাগানের সব গাছ কেটে দিয়েছে। এরপর হয়তো আমার ঘরে আগুন লাগিয়ে দেবে। আমার স্ত্রী হার্টের রোগী, ও হয়তো মরেই যাবে ভয়। ভজহরি তাচ্ছিল্যের সুরে খিক করে হেসে উঠল। আগুন লাগালে ফায়ার ব্রিগেডে ফোন করবেন, থানায় কেন? আর রকি ভাই এলাকার সমাজসেবী মানুষ, ওনার নামে মিথ্যে অভিযোগ করলে বড়বাবু কিন্তু রেগে যাবেন, উল্টে আপনাকেই কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। বুড়ো বয়সে হাড়গোড় ভাঙলে আর জোড়া লাগবে না, বলে দিলাম। পাশে বসা রতন রিকশাওয়ালা ভয়ে ভয়ে বলল, স্যার, আমার রিকশাটা। তোর রিকশা কি আমি পকেটে নিয়ে বসে আছি? ভজহরি ধমকে উঠল। হারিয়েছে তো হারিয়েছে, নতুন কেন? আর যদি জিডি করতে চাস তো 500 টাকা লাগবে। খরচাপাতি আছে তো নাকি? কাগজ, কালি, ডিউটি সব কি মাগনা হয়? অরণ্যক এতক্ষণ চুপ ছিল। এবার সে উঠে দাঁড়ালো। তার উচ্চতা এবং ব্যক্তিত্বের কাছে হঠাৎ করেই ভজহরিকে একটু ছোট মনে হলো। সে ধীর পায়ে ভজহরির টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি। অরণ্যকের গলাটা ভরাট, কিন্তু অত্যন্ত বিনম্র। ভজহরি ভুরু কুচকে তাকালো। কি চাই? এখন সময় হবে না, পরে আসুন। আমি একটা জেনারেল ডায়েরি করতে এসেছি। কিসের জিডি? মোবাইল হারিয়েছে না সিম কার্ড? ভজহরি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল। না, আমার মানিব্যাগটা বাসস্ট্যান্ডে পকেটমার হয়েছে, ওতে আমার কিছু জরুরি আইডেন্টিটি কার্ড আর টাকা ছিল। ভজহরি আপাদমস্তক মাপল অরণ্যককে। দেখে মনে হচ্ছে পকেটমার হওয়ার মতোই চেহারা। নাম, ঠিকানা? অরণ্যক চ্যাটার্জি। ঠিকানা আপাতত লোকাল একটা মেসে উঠেছি, ট্যুরিস্ট আমি, এখানকার মন্দিরগুলো দেখতে এসেছি। ট্যুরিস্ট? এই গরমে এখানে মাছি মারতে এসেছ? ভজহরি ব্যঙ্গ করল। একটা ছেঁড়া কাগজ টেনে নিয়ে বলল, যাই হোক, নাম ধাম লিখে দিয়ে যাও, পরে দেখব। আমাকে একটা রিসিভ কপি দেবেন না? অরণ্যক শান্তভাবে প্রশ্ন করল। ভজহরি আকাশ থেকে পড়ল। রিসিভ কপি? আরে ভাই, জিডি নম্বর কি গাছে ফলে? বড়বাবু সই করবেন, তারপর স্ট্যাম্প পড়বে, তারপর পাবে। এখন রেখে বিদেহ, কাল এসো, অত তাড়া কিসের? নিয়ম তো বলে জিডি করার সাথে সাথে রিসিভ কপি দেওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগকারীকে বিনামূল্যে জিডির কপি বা এফআইআরের কপি দেওয়া বাধ্যতামূলক। আর সাধারণ জিডি এন্ট্রি তো ডিউটি অফিসারের কাজ, বড়বাবুর সই সবসময় লাগে না। অরণ্যক খুব স্বাভাবিকভাবে বলল, যেন সে কোনো সাধারণ গল্পের বই থেকে পড়ছে। ভজহরির চোখ কপালে উঠল। বাপ রে, এ তো দেখছি ওকালতি করতে এসেছে। ছেঁড়া জামা পরে আইন শেখাচ্ছ, পকেটে পয়সা নেই, মানিব্যাগ হারিয়েছে, আবার জ্ঞান দেওয়া হচ্ছে। যাও, বাইরে গিয়ে বসো, মেজাজ খারাপ করো না, বড়বাবু লাঞ্চ করে রেস্ট নিচ্ছেন। অরণ্যক কোনো তর্ক না করে সরে এলো, কিন্তু সে থানার বাইরে গেল না। সে আবার গিয়ে বসল হরিপদবাবুর পাশে। হরিপদবাবু ফ্যাল করে তাকিয়েছিলেন। অরণ্যক তাকে জিজ্ঞেস করল, কাকু, আপনার সমস্যাটা কি আমাকে একটু খুলে বলবেন? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি বসে আছেন।
হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শুরু করলেন তার করুণ কাহিনী। কিভাবে প্রমোটার চক্র তার জমি গ্রাস করতে চাইছে, কিভাবে পুলিশ নিষ্ক্রিয়, কিভাবে তিনি প্রতিপদে অপমানিত হচ্ছেন। সব শুনে অরণ্যকের মুখ গম্ভীর হয়ে গেল। সে হরিপদবাবুর হাতে ধরা দরখাস্তটা নিয়ে মন দিয়ে পড়ল। সেখানে স্পষ্ট লেখা আছে হুমকির কথা, গাছ কাটার কথা, সম্পত্তির ক্ষতির কথা। অরণ্যক বলল, কাকু, এটা তো শুধু জিডি বা সাধারণ অভিযোগ নয়, এটা কগনিজেবল অফেন্স। আইপিসির 447 ক্রিমিনাল ট্রেসপাস, 427 মিসচিফ কজিং ড্যামেজ আর 506 ক্রিমিনাল ইন্টিমিডেশন ধারায় মামলা হওয়ার কথা। পুলিশ তো এটা নিতে বাধ্য। আপনি আরেকবার যান, গিয়ে বলুন এফআইআর নিতে। বলুন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ললিতা কুমারী বনাম উত্তরপ্রদেশ রাজ্য মামলায় কগনিজেবল অফেন্স হলে এফআইআর নিতে পুলিশ বাধ্য। হরিপদবাবু অবাক হয়ে তাকালেন ছেলেটির দিকে। তুমি আইন জানো বাবা? সামান্য একটু আজটু। অরণ্যক হাসল। যান, আমি আছি এখানে, ভয় পাবেন না। বৃদ্ধ মানুষটি সাহস সঞ্চার করে আবার ভজহরির টেবিলের সামনে গেলেন। বাবা, আমার দরখাস্তটা একটু জমা নাও, এফআইআর হিসেবেই নাও। এই দেখো, ছেলেটি বলল এটা নাকি নিতেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। ভজহরি এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে টেবিল চাপড়ে বলল, কোন ছেলেটা? কে উকিল ব্যারিস্টার এসছে রে এখানে? সে আঙুল উঁচু করে অরণ্যকের দিকে দেখালো। ও দাদু, ওই ছোকরা আপনাকে বুদ্ধি দিচ্ছে আর আপনি তাই শুনে নাচ্ছেন। ওর নিজের জিডি নেওয়া হচ্ছে না আর ও আপনার ওকালাতি করছে। ভজহরির চিৎকারে ভেতর থেকে এসি রুমের দরজা খুলে গেল। সুদীপ রায় বেরিয়ে এলেন। তার পরনে হাফাতা ইউনিফর্ম, কিন্তু বেল্টটা খোলা। পেটটা শার্টের ওপর দিয়ে একটু উকি যাচ্ছে। হাতে জ্বলন্ত সিগারেট। কি হচ্ছে এটা কি এখানে? থানাটাকে কি মাছের বাজার পেলি রে তোরা? সুদীপ রায় গর্জে উঠলেন। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। ভজহরি স্যাটান স্যালুট ঠুকল, কিন্তু ভয়ে তার হাত কাঁপছে। না স্যার, দেখুন না, এই বুড়োটা কিছুতেই যাচ্ছে না। আর ওই ছোকরা কোত্থেকে এসেছে কে জানে, দাদুকে আইন শেখাচ্ছে। বলছে এফআইআর না নিলে নাকি সুপ্রিম কোর্টে যাবে। ললিতা কুমারী না কার কথা বলছে। সুদীপ রায়ের চোখ পড়ল অরণ্যকের ওপর। বেঞ্চে বসে থাকা অরণ্যক এবার উঠে দাঁড়াল। তার মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। সুদীপ রায় অরণ্যকের দিকে এগিয়ে এলেন। তার মনে হল এই ছেলেটাকে কোথাও দেখেছেন, কিন্তু মনে করতে পারলেন না। তবে তার অভিজ্ঞ চোখ বলে এ কোনো সাধারণ বেকার ছেলে, হয়তো হিরোগিরি দেখাতে এসেছে অথবা কোনো মানবাধিকার কমিশনের চর। কিন্তু এই সুদীপ রায় কাউকে পরোয়া করেন না। তিনি এগিয়ে গিয়ে অরণ্যকের মুখের ওপর ধোঁয়া ছাড়লেন। অরণ্যক কাশি না দিয়ে সোজা চোখে তাকালো সুদীপের দিকে। কে হে তুমি? এখানে এসে দাদাগিরি ফলাচ্ছ? নাম কি? সুদীপ রায় তাচ্ছিল্যা সুরে জিজ্ঞেস করলেন। অরণ্যক, ভারতের একজন সাধারণ নাগরিক। অরণ্যকের উত্তর। সাধারণ নাগরিক? সুদীপ রায় বিদ্রূপের হাসি হাসলেন। তা নাগরিক সাহেব, আপনি কি জানেন সরকারি কাজে বাধা দিলে কি শাস্তি হয়? আইপিসি 186 ধারা জানেন? অরণ্যক হাসল। জানি, কিন্তু আমি তো বাধা দিচ্ছি না অফিসার। আমি বরং পুলিশকে তার ডিউটি মনে করিয়ে দিচ্ছি। সেকশন 154 সিআরপিসি অনুযায়ী যখন কোনো কগনিজেবল অফেন্সের খবর আসে, তখন অফিসার ইনচার্জ সেটা লিখতে বাধ্য। আপনি সেটা করছেন না, উল্টে ভিকটিমকে হ্যারাস করছেন। এটা ডেরিলেকশন অফ ডিউটি। সেকশন 166 এ আইপিসি অনুযায়ী কোনো পুলিশ অফিসার যদি এফআইআর নিতে অস্বীকার করেন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, তবে তার নিজের জেল হতে পারে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। থানার অন্য কনস্টেবলরা কাজ থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে। এই ছেলে বলে কি? আইনের ধারা মুখস্থ বলছে। ভজহরির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। হরিপদবাবু অবাক হয়ে দেখছেন, যে ছেলেটিকে তিনি পকেটমার হওয়া অসহায় ভাবছিলেন, সে কিভাবে ওসির চোখের দিকে তাকিয়ে কথা বলছে। সুদীপ রায়ের ইগোতে বিশাল আঘাত লাগল। তার নিজের থানায় দাঁড়িয়ে তার অধস্তনদের সামনে একটা রাস্তার ছিলে তাকে জেলের ভয়ে দেখাচ্ছে। তার কান গরম হয়ে উঠল। তিনি নিজেকে সামলাতে পারলেন না। তোর এত বড় সাহস, তুই আমার থানায় দাঁড়িয়ে আমাকে আইন শেখাস, আমাকে জেলের ভয় দেখাস? সুদীপ রায় চিৎকার করে উঠলেন। তুই জানিস আমি কে? আমি এই বাসুদীপপুরের বাঘ। এমএলএ থেকে মিনিস্টার সবাই আমার পকেটে থাকে। আর তুই একটা ভিখারি, যার পকেটে পয়সা নেই, সে এসেছে জ্ঞান দিতে। তোর মতো কত হিরোকে আমি লকআপে ভরে লাল করে দিয়েছি জানিস? অরণ্যক শান্ত গলায় বলল, বাঘ তো জঙ্গলে থাকে অফিসার। সমাজে থাকতে হলে আইন মেনে থাকতে হয়। ইউনিফর্মটা গায়ে দিয়েছেন বলে আপনি আইনের ঊর্ধ্বে নন। আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যে ক্ষমতা জাহির করা হয়, সেটা বীরত্ব নয়, সেটা কাপুরুষতা। চুপ কর, সুদীপ রায় গর্জন করলেন। ভজা, এই হারামজাদাকে লকআপে ঢোকা। আমি দেখছি ওর কত বড় আইনের জোর। আজ রাতে এর হাড় গোড় আস্ত রাখব না।
ভজহরি আর দুজন কনস্টেবল লাঠি উঁচিয়ে এগিয়ে এলো অরণ্যকের দিকে। হরিপদবাবু ভয়ে অরণ্যকের হাত খামচে ধরলেন। বাবা, তুমি চলে যাও, আমার জন্য বিপদ ডেকো না। অরণ্যক হরিপদবাবুর হাতটা আলতো করে ছাড়িয়ে কনস্টেবলদের দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যে কনস্টেবলরা থমকে গেল। ডোন্ট টাচ মি। গায়ে হাত দেওয়ার আগে কারণ দর্শাতে হয়। ওয়ারেন্ট ছাড়া বা কোনো অপরাধ করা ছাড়া আপনারা আমাকে ছুঁতে পারেন না। সুদীপ রায় এবার খেপে গিয়ে নিজেই এগিয়ে এলেন। কারণ দর্শাবো? দাঁড়া, তোকে কারণ দেখাচ্ছি। তিনি অরণ্যকের কলার ধরতে গেলেন। অরণ্যক এক পা পেছিয়ে গেল। মিস্টার রয়, গায়ে হাত দেবেন না, আপনি লিমিট ক্রস করছেন। অরণ্যকের গলায় এবার আর বিনয় নেই, আছে ঠান্ডা সতর্কতা, যা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। লিমিট? আমার কোনো লিমিট নেই। সুদীপ রায় হিস হিস করে বললেন, তুই আমার থানার এসে রাজনীতি করবি, দালালি করবি? দালালি শব্দটা শুনে অরণ্যকের ভুরু কুচকে গেল। সে বলল, দালাল কারা সেটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। যারা বালি মাফিয়াদের কাছ থেকে টাকা খেয়ে গরিব মানুষের অভিযোগ নেয় না, তারাই তো আসল দালাল। এই কথাটা ছিল বারুদের স্তূপে দেশলাই কাঠির মতো। সুদীপ রায়ের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তার মনে হলো এই ছেলেটাকে এক্ষুনি মাটিতে মিশিয়ে না দিলে তার সম্মান থাকবে না। কি বললি? আমি দালাল? তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলব, শুয়োরের বাচ্চা। সুদীপ রায় প্রবল আক্রোশে তার ডান হাতটা তুললেন। তার উদ্দেশ্য ছিল অরণ্যকের গালে সজোরে একটা চড় কষানো। এত জোরে চড় মারবেন যে ছেলেটা ছিটকে পড়ে যাবে, দাঁত ভেঙে যাবে, তারপর তাকে বুট দিয়ে মারিয়ে হাজতে তোকাবেন। থানার পরিবেশ স্তব্ধ হয়ে গেল। রতন রিকশাওয়ালা চোখ বন্ধ করে ফেলল। হরিপদবাবু আর্তনাদ করে উঠলেন। ভজহরি ভাবল, ছেলেটার আজ শেষ দিন। সুদীপ রায়ের ভারী হাতটা বাতাসের মধ্যে দিয়ে শীষ কেটে দ্রুতগতিতে নেমে এলো অরণ্যকের দিকে। দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, কিন্তু চড়টা অরণ্যকের গালে লাগল না। শূন্যে একটা পট করে আওয়াজ হলো, কিন্তু সেটা গালে চড় লাগার আওয়াজ নয়, হাড় ও মাংসের সাথে অন্য এক শক্ত হাতের সংঘর্ষের আওয়াজ। সবাই বিস্ময়ে দেখল সুদীপ রায়ের উদ্যত হাতটা অরণ্যক নিজের বাঁ হাত দিয়ে শূন্যেই ধরে ফেলেছে। শুধু ধরেছে তাই নয়, কবজিটা এমনভাবে মুচড়ে ধরেছে যে সুদীপ রায় চাইলেও হাতটা আর নাড়াতে পারছেন না। তার হাতটা অরণ্যকের মুখের থেকে মাত্র 2 ইঞ্চি দূরে কাঁপছে। সুদীপ রায় জীবনে অনেক মারামারি করেছেন, কিন্তু এমন লোহার মতো গ্রিপ তিনি আগে কখনো অনুভব করেননি। তিনি অবাক হয়ে অরণ্যকের দিকে তাকালেন। অরণ্যকের চোখে এখন আর সেই শান্ত ভাব নেই। সেখানে এখন আগুনের ফুলকি, যেন কোনো শিকারী বাঘ তার শিকারের দিকে তাকিয়ে আছে। হাতটা নামান, ইন্সপেক্টর। অরণ্যক নিচু স্বরে বলল, কিন্তু সেই স্বর থানার দেওয়াল কাঁপিয়ে দিল। ইউনিফর্মের গায়ে হাত তোলার অধিকার আইন আপনাকে দেয়নি, আর সাধারণ মানুষের গায়ে হাত তোলার আগে 10 বার ভাবা উচিত ছিল। সুদীপ রায় ব্যথায় কুকড়ে উঠলেন। অরণ্যকের হাতের চাপ বাড়ছে, মনে হচ্ছে কবজিলা হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে। তিনি যত ছাড়ানোর চেষ্টা করছেন, ব্যথা তত বাড়ছে। হাত ছাড়, হাত ছাড় বলছি। উফ! সুদীপ রায় ব্যথায় চিৎকার করে উঠলেন। তারপর কনস্টেবলদের দিকে তাকিয়ে চেঁচালেন, তোরা কি দেখছিস? অ্যারেস্ট করে কে? পুলিশকে মারছে, গুলি কর শালাকে। 4 জন কনস্টেবল লাঠি উঁচিয়ে দৌড়ে এলো। একজন তো রাইফেল লোড করতে শুরু করল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অরণ্যক এক ঝটকায় সুদীপ রায়ের হাতটা ছেড়ে দিয়ে তাকে ধাক্কা দিল। সুদীপ রায় টাল সামলাতে না পেরে পেছনের টেবিলে গিয়ে পড়লেন। টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। কনস্টেবলরা অরণ্যকের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অরণ্যক পকেট থেকে একটা ছোট্ট আইডি কার্ড বের করে উঁচিয়ে ধরল। স্টপ, ডোন্ট মুভ আ সিঙ্গল স্টেপ। অরণ্যকের গলায় এমন এক কমান্ডিং টোন ছিল যা কোনো সাধারণ মানুষের হতে পারে না। এই গলায় বছরের পর বছর আদেশ দেওয়ার অভ্যেস স্পষ্ট। কনস্টেবলরা থমকে গেল। তাদের লাঠি মাঝপথেই থেমে গেল। রাইফেলধারী কনস্টেবলটি ভ্যাবাচ্যাক্কা খেয়ে গেল। অরণ্যক আইডি কার্ডটা সুদীপ রায়ের চোখের সামনে ধরল। লাল রঙের সরকারি কার্ড, তার উপরে অশোক স্তম্ভের ছাপ জলজল করছে। তার নিচে মোটা হরফে লেখা নাম ও পদবি। ভালো করে দেখুন তো অফিসার, চিনতে পারেন কিনা? চশমা লাগবে নাকি এমনিই দেখতে পাবেন? সুদীপ রায় চোখ কুঁচকে কার্ডটার দিকে তাকালেন। কবজির ব্যথায় তিনি কাতরাচ্ছিলেন, কিন্তু কার্ডের লেখাটা দেখে তার ব্যথা উবে গেল। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। বুকের ভেতরটা ধক করে উঠল। কার্ডে লেখা, অরণ্যক চ্যাটার্জি, আইপিএস, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি, জোনাল হেডকোয়ার্টার, পশ্চিমবঙ্গ পুলিশ। মুহূর্তের মধ্যে সুদীপ রায়ের পৃথিবীটা দুলে উঠল। এই সেই নতুন এএসপি, যিনি গত সপ্তাহে জয়েন করেছেন এবং যার সততা ও কড়াকড়ির গল্প তিনি শুনেছেন, যার ভয়ে পাশের জেলার বালি মাফিয়ারা এলাকা ছেড়ে পালিয়েছে। কিন্তু তিনি তো জানতেন সাহেব হেডকোয়ার্টারে এসি রুমে মিটিংয়ে ব্যস্ত।
এই ছেঁড়া জামাকাপড় পরা ধুলোমাখা জুতোর ছেলেটা আইপিএস অফিসার? ইনিই তার বস? থানার ভেতর পিনপতন নিস্তব্ধতা। ফ্যানের আওয়াজটা যেন হঠাৎ করেই অনেক বেড়ে গেল। ভজহরির হাত থেকে লাঠিটা ঠকাস করে মেঝের উপর পড়ে গেল। সে হাঁ করে তাকিয়ে আছে। একটু আগে যাকে সে পকেটমার আর ভিখারি বলেছিল, সে আসলে জেলার অন্যতম ক্ষমতাধর পুলিশ অফিসার। অরণ্যক পকেটে কার্ডটা রেখে দিল। তারপর ধীর পায়ে সুদীপ রায়ের দিকে এগিয়ে গেল। সুদীপ রায় তখন টেবিলের কোণ ধরে কোনো মতে দাঁড়িয়ে আছেন। তার মুখের সব রক্ত যেন উবে গেছে। পা দুটো ঠকঠক করে কাঁপছে। ঘামে তার ইউনিফর্ম ভিজে একসা। কি হলো ইন্সপেক্টর, চটটা মারলেন না? অরণ্যক খুব ধীর গলায় জিজ্ঞেস করল। তার মুখে একটা মৃদু হাসি, কিন্তু সেই হাসি দেখে সুদীপ রায়ের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সুদীপ রায় ঢোক গিললেন। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। স্যার আপনি কি? আপনি বাঘ নাকি দালাল? অরণ্যক প্রশ্ন করল। সুদীপ রায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। অরণ্যক এবার ঘুরল ভজহরির দিকে। কনস্টেবল ভজহরি, তাই তো? ভজহরি শটান দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে স্যালিউট ঠুকল। ইয়েস স্যার, জয় হিন্দ স্যার। দাদুর এফআইআরটা লিখুন এক্ষুনি। আমি দাঁড়িয়ে থেকে সই করাবো। আর সেকশনগুলো যেন ঠিক থাকে। 447, 427, 506, একটা ধারাও যেন বাদ না পড়ে। আর রতন, তোমার রিকশার অভিযোগটাও লেখো। 500 টাকা লাগবে না, ওটা সরকারি ডিউটি। অবশ্যই স্যার, এক্ষুনি লিখছি স্যার। ভজহরি দৌড়ে দিয়ে কলম খুঁজতে লাগল। অরণ্যক এবার হরিপদ বাবুর দিকে তাকাল। বৃদ্ধ মানুষটি 2 হাত জোর করে দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ ছেলেটি আসলে সাক্ষাৎ ভগবান হয়ে এসেছে। অরণ্যক এগিয়ে গিয়ে হরিপদ বাবুর হাত ধরল। কাঁদবেন না দাদু, ওটা পুলিশের কাজ নয় যে আপনাকে কাঁদাবে। পুলিশের কাজ চোখের জল মোছানো। আজ থেকে আপনার বাড়িতে আর কেউ ঢিল মারবে না, এটা আমার কথা। তারপর সে সুদীপ রায়ের দিকে ফিরল। মিস্টার রয়, অরণ্যকের গলা এখন বেশ অফিসিয়াল। আমার গাড়িতে আসুন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। আর হ্যাঁ, সাসপেনশন অর্ডারটা টাইপ হতে বেশিক্ষণ লাগবে না। ডিপার্টমেন্টাল এনকোয়ারি যখন শুরু হবে, তখন রকি ভাই আপনাকে বাঁচাতে আসে কিনা সেটাই দেখার। সুদীপ রায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে নদীর মতো গড়িয়ে পড়ছে। তিনি জানেন এই যাত্রা আর তার রক্ষা নেই। ক্ষমতা ও অহংকারের যে ফানুস তিনি ফুলিয়েছিলেন, তা এক মুহূর্তের ভুলে ফেটে চৌচির হয়ে গেছে। যাকে তিনি সাধারণ লোক ভেবে চড় মারতে গিয়েছিলেন, তিনি আসলে আইনের রক্ষক, আর এখন তার বিচারক। বাসুদেবপুর থানার 4 দেওয়ালের ভেতরের দৃশ্যটা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমন এক অচিন্তনীয় ও শ্বাসরুদ্ধকর নাট্যকীয় মোড় নিল, যা কোনো দক্ষ চিত্রানুটকারও হয়তো কল্পনা করতে পারেন না। বাইরের আকাশে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যাচ্ছে। প্রকৃতির সেই রুদ্র রোষের আভাস স্পষ্ট, কিন্তু থানার ভেতরে নিস্তব্ধতা যেন সেই প্রাকৃতিক গর্জনকেও ছাপিয়ে গেছে। সিলিং ফ্যানের একঘেয়ে যান্ত্রিক ক্যাচ ক্যাচ শব্দ আর এসি মেশিনের শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য। বাসুদেবপুর থানার দৌর্দন্ত প্রতাপ ওসি সুদীপ রায়, যিনি কিছুক্ষণ আগেও নিজেকে এই এলাকার অঘোষিত সম্রাট ভাবছিলেন এবং যার হুকুমে বাড়ে গরুতে এক ঘাটে জল খেত, এখন তিনি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায় দাঁড়ানো কোনো অসহায় ভীত সন্ত্রস্ত চোরের মতো। তার মুখটা সম্পূর্ণ রক্তহীন হয়ে ফ্যাকাশে ছাই বর্ণ ধারণ করেছে। চোখের মণি দুটো স্থির হয়ে গেছে আতঙ্কে, যেন তিনি কোনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখছেন এবং জেগে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পারছেন না। তার চওড়া কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গাল বেয়ে পড়ছে। ইউনিফর্মের কলার ভিজে যাচ্ছে, কিন্তু তিনি তা মোছার সাহসটুকুও পাচ্ছেন না। পাছে সামান্য নড়াচড়াতেও তার সামনে দাঁড়িয়ে থাকা প্রলয়ঙ্কর মানুষটি রুষ্ট হন। তার সামনে ওসির সেই গদি আটা দামি রিভলভিং চেয়ারে, যেখানে বসে তিনি এতদিন দুর্নীতির একছত্র সাম্রাজ্য চালিয়েছেন, ঘুষের রেট ঠিক করেছেন এবং সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করে তাড়িয়ে দিয়েছেন, সেখানে এখন বসে আছে অরণ্যক চ্যাটার্জি। সেই একই সাধারণ চেক শার্ট, একই ধুলোমাখা জিন্স, পায়ে সেই পুরনো স্নিকার্স, কিন্তু তার বসার ভঙ্গিতে এমন এক রাজকীয় গাম্ভীর্য ও আজীবভাজ্য ফুটে উঠেছে যে মনে হচ্ছে এই চেয়ারটা, এই টেবিলটা এবং এই থানাটাও কেবল তার জন্যই তৈরি হয়েছিল। অরণ্যক চেয়ারে হেলান দিয়ে বসল না। সে মেরুদণ্ড সোজা করে বসে টেবিলের ওপর রাখা সুদীপের দামি সিগারেটের প্যাকেটটা এক আঙুলের টোক্কায় অবজ্ঞা ভরে দূরে সরিয়ে দিল, যেন কোনো আবর্জনা সরাচ্ছে। তার দৃষ্টি সুদীপের মুখের উপর নিবদ্ধ, যে দৃষ্টিতে আগুনের উত্তাপের চেয়ে বরফের শীতলতা বেশি, যা ভেদ করে সুদীপ রায়ের হৃৎস্পন্দনও শোনা যাচ্ছে। সুদীপ রায়ের হাত তখনও থরথর করে কাঁপছে। কবজির হাড়গুলোয় অসহ্য ব্যথা, কারণ অরণ্যকের গ্রিপ ছিল লোহার সাঁড়াশির মতো।
কিন্তু শারীরিক ব্যথার চেয়ে আসন্ন ভবিষ্যতের আতঙ্ক, অপমানে ধুলোয় মিশে যাওয়া সম্মান আর নিশ্চিত জেলের ভয় তাকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। অরণ্যক টেবিলের ড্রয়ারের দিকে ইশারা করে শান্ত অথচ বজ্র কঠিন গলায় বলল, চাবিটা দিন মিস্টার রয়। সুদীপ রায় সম্বিত ফিরে পেয়ে পকেটে হাত ঢোকালেন। তার হাত এতটাই কাঁপছিল যে চাবিটা বের করতে গিয়ে সেটা হাত ফসকে মেঝের টাইলসের ওপর ঝনঝন শব্দ করে পড়ে গেল। সেই শব্দটা দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হল যেন সুদীপ রায়ের পতনের শব্দ। সুদীপ রায় নিচু হয়ে সেটা তুলতে যাচ্ছিলেন একটা করুণ ভঙ্গি করে, যেন তিনি ক্ষমা ভিক্ষা চাইছেন, কিন্তু অরণ্যক ধমক দিয়ে উঠল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। মেরুদণ্ড তো অনেক আগেই বিক্রি করে দিয়েছেন, এখন আর নতুন করে নিচু হওয়ার দরকার নেই। অরণ্যক পাশে দাঁড়িয়ে থাকা মূর্তির মতো নিশ্চল এবং ভয়ে জুবুথুবু কনস্টেবল ভজহরির দিকে তাকাল। কনস্টেবল ভজহরি, তাই তো? ভজহরি শটান দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে স্যালুট ঠুকল। ইয়েস স্যার, জয় হিন্দ স্যার। দাদুর এফআইআরটা লিখুন এক্ষুনি, আমি দাঁড়িয়ে থেকে সই করাবো, আর সেকশনগুলো যেন ঠিক থাকে। 447, 427, 506 একটা ধারাও যেন বাদ না পড়ে। আর রতন, তোমার লিকসার অভিযোগটাও লেখো। 500 টাকা লাগবে না, ওটা সরকারি ডিউটি। অবশ্যই স্যার, এক্ষুনি লিখছি স্যার। ভজহরি দৌড়ে গিয়ে কলম খুঁজতে লাগল। অরণ্যক এবার হরিপদবাবুর দিকে তাকালো। বৃদ্ধ মানুষটি 2 হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ ছেলেটি আসলে সাক্ষাৎ ভগবান হয়ে এসেছে। অরণ্যক এগিয়ে গিয়ে হরিপদবাবুর হাত ধরল। কাঁদবেন না দাদু, ওটা পুলিশের কাজ নয় যে আপনাকে কাঁদাবে। পুলিশের কাজ চোখের জল মোছানো। আজ থেকে আপনার বাড়িতে আর কেউ ঢিল মারবে না, এটা আমার কথা। তারপর সে সুদীপ রায়ের দিকে ফিরল। ভজহরির মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। সে মনে মনে ভাবছে একটু আগে সে এই আইপিএস অফিসারকে পকেট মারার ভিখারি বলে কি অপমান করেছে। তার চাকরি থাকবে কিনা সেই চিন্তায় সে অস্থির। অরণ্যক বলল, কনস্টেবল, চাবিটা তুলে ড্রয়ারটা খুলুন, আর সাক্ষী হিসেবে আপনারা সবাই দেখুন ভেতরে কি আছে। সততার মুখোশের আড়ালে কি লুকিয়ে রাখা হয় সেটা আজ সবার দেখা দরকার। ভজহরি এখন অরণ্যকের হুকুম তামিল করার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তার মনে হচ্ছে সে এতদিন যার চামচাগিরি করেছে সেই সুদীপ রায় আসলে একটা মাটির পুতুল, আর আসল ক্ষমতা এই যুবকের হাতে, যার পরিচয় জানার পর তার পায়ের তলার মাটি সরে গেছে। সে বিদ্যুৎ গতিতে চাবিটা তুলে কাঁপতে কাঁপতে ড্রয়ার খুলল। ভেতরে ফাইলের নিচে যত্ন করে লুকানো সেই মোটা খাঁকি রঙের খামটা বেরিয়ে এলো। অরণ্যক খামটা হাতে নিয়ে তার মুখটা ছিঁড়ল। ভেতর থেকে বেরিয়ে এলো কড়কড়ে 500 টাকার নোটের কয়েকটা বান্ডেল, যা কিছুক্ষণ আগেই রকি ভাইয়ের লোক দিয়ে গিয়েছিল। অরণ্যক টাকাগুলো টেবিলের ওপর ছুঁড়ে দিল। নোটগুলো ছড়িয়ে পড়ল সুদীপ রায়ের সামনে যেন তার পাপের দলিল। বাহ, রকি ভাইয়ের উপহার, তাই তো? অরণ্যক শীতল গলায় বলল। ঘুষের টাকা থানায় বসে এসি ঘরে নিচ্ছেন, আর বাইরে ওই বৃদ্ধ মানুষটাকে আইনের জ্ঞান দিচ্ছেন। লজ্জা করে না ইউনিফর্মটার জন্য? অশোক স্তম্ভটা কাঁধে লাগানোর আগে শপথ নিয়েছিলেন, মনে পড়ে? নাকি টাকার লোভে সব ভুলে গেছেন? ভজহরিবাবু, একটা সিজার লিস্ট তৈরি করুন। এই টাকাটা এভিডেন্স হিসেবে বাজেয়াপ্ত করা হলো। আর লিখুন, এই টাকা ওসি সুদীপ রায়ের ব্যক্তিগত ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে, যা তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং যা তিনি ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। সুদীপ রায় এবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। তার দম্ভ, অহংকার সব ধুয়ে মুছে গেছে। তিনি অরণ্যকে টেবিলের সামনে প্রায় লুটিয়ে পড়ার উপক্রম করলেন। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার মেয়েটার বিয়ে সামনে, কার্ড ঝাপা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই জানে। আমার চাকরিটা গেলে আমি পথে বসবো স্যার, দয়া করুন, আমি কথা দিচ্ছি আর কোনোদিন। অরণ্যক তাকে থামিয়ে দিয়ে কঠোর দৃষ্টিতে তাকালো। আপনার মেয়ের বিয়ের কথা ভাবার আগে হরিপদবাবুর অসুস্থ স্ত্রীর কথা ভাবা উচিত ছিল মিস্টার রয়। রতন রিকশাওয়ালার পেটের ভাতের কথা ভাবা উচিত ছিল। আপনি যখন অসহায় মানুষকে লাথি মেরে থানা থেকে বের করে দিচ্ছিলেন, তখন দয়া শব্দটা আপনার ডিকশনারিতে ছিল না। এখন নিজের বিপদ দেখে দয়ার কথা মনে পড়ছে। অপরাধ করার সময় পরিণতির কথা ভাবা উচিত ছিল। আর বিয়ে, দুর্নীতির টাকায় মেয়ের বিয়ে দেবেন সেই লজ্জা তো আপনার থাকা উচিত। চাকরি তো আপনার যাবেই, সাথে জেলও খাটবেন। ইউনিফর্মের অপমান আমি সহ্য করি না। যে হাত রক্ষকের হওয়ার কথা, সেই হাত যখন ভক্ষক হয়, তখন তার জায়গা ওই গারদের পেছনেই হয়। আইন সবার জন্য সমান, ওসি হোক বা রিকশাওয়ালা।
ঠিক সেই মুহূর্তে থানার বাইরে একটা গাড়ির কর্কশ ব্রেক কষার আওয়াজ আর হর্নের শব্দে নাটকীয় পরিস্থিতি আরও ঘনীভূত হল। একটা কালো রঙের দামি স্করপিও, যার কাঁচে কালো ফিল্ম সাঁটানো, এসে থামল থানার গেটে। বৃষ্টির কাদা ছিটিয়ে গাড়ি থেকে নামল এলাকার ত্রাস বালি মাফিয়ার রকি ভাই। তার পরনে দামি সাদা কুর্তা পাজামা, গলায় মোটা সোনার চেন, হাতে সোনার ব্রেসলেট, চোখে সানগ্লাস আর মুখে পান জীবনের ভঙ্গি। সাথে 4-5 জন সাগরেদ, যাদের হাবভাবে গুন্ডামির ছাপ স্পষ্ট। রকি ভাই জানে না ভেতরে কি প্রলয় ঘটে গেছে। সে গটগট করে থানার ভেতরে ঢুকে এলো যেন সে নিজের ড্রয়িং রুমে ঢুকছে। তার হাঁটার মধ্যে একটা বেপরোয়া ভাব। ঢুকতে ঢুকতেই সে চেঁচিয়ে বলল, কিরে সুদীপ, ফোন ধরছিস না কেন? শুনলাম নাকি নতুন এসপি এদিকে আসছে। ওই নতুন ছোকরা অফিসার নাকি খুব কড়া। মালপত্তর সব সরালাম আর তুই এখানে এসি চালিয়ে আরাম করছিস। আমার লরিগুলো বের করতে হবে তো, মাল আটকে থাকলে লস হয়ে যাবে। রকি ভাই কথা বলতে বলতে ওসির ঘরের দরজায় এসে থমকে গেল। তার সানগ্লাসের আড়ালে চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল। সে দেখল তার দীর্ঘদিনের বন্ধু এবং অপরাধের সহযোগী সুদীপ রায় এক কোণে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, আর ওসির চেয়ারে বসে আছে একটা অচেনা যুবক, যার চেহারা দেখে মনে হয় কোনো রাস্তার ভিখারি বা বেকার। রকি ভাই পরিস্থিতিটা বুঝতে পারল না। সে ভাবল হয়তো সুদীপ কোনো বিপদে পড়েছে বা কোনো অডিট চলছে। সে ভুরু কুচকে তাচ্ছিল্যের সুরে বলল, এ কে রে, তোর চেয়ারে বসে আছে? নতুন কোনো চামচা নাকি কোনো মানবাধিকারের লোক সেজে এসেছে? তারপর সে অরণ্যকের দিকে তাকিয়ে আঙুল উঁচু করে বলল, ওহে ছোকরা, ওঠ ওখান থেকে, ওটা বাঘের জায়গা, ছাগল বসলে মানায় না, নামও বলছি। জানিস কার চেয়ারে বসে আছিস? আর তুই সুদীপ, একটা বাইরের লোককে ওসির চেয়ারে বসিয়ে রেখেছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেল? সুদীপ রায় আতঙ্কে চোখ বড় বড় করে তাকালেন। তিনি ইশারা করে রকিকে চুপ করতে বলতে চাইলেন, হাত নাড়লেন। তিনি জানেন রকি এখন আগুনের চুল্লিতে ঘি ঢালছে, কিন্তু রকি এখন নিজের দাপট দেখাতে ব্যস্ত। সে সুদীপের ইশারা বুঝল না। অরণ্যক ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠল। তার মুখে একটা বক্র হাসি, যা দেখে রকির সাগরেদদেরও গা ছমছম করে উঠল। সে রকির দিকে এগিয়ে গেল। আপনি তাহলে রকি ভাই, বাসুদেবপুরের সেলফ প্রোক্লেমড ডন? রকি তাচ্ছিল্য হাসি হেসে পানের পিকটা জানলা দিয়ে বাইরে ফেলার ভঙ্গি করে বলল, নাম যখন শুনেছ তখন সম্মান দিয়ে কথা বলো। এই এলাকায় গাছের পাতা নড়লে আমার পারমিশন লাগে। সুদীপ, এই ফালতু লোকগুলোকে থানায় ঢুকতে দিস কেন? এদের তো গেটের বাইরেই পিটিয়ে লাশ করে দেওয়া উচিত। আমার মুড খারাপ করিস না। অরণ্যক রকির একদম সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের উচ্চতা প্রায় সমান, কিন্তু অরণ্যকের চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা রকিকে একটু অস্বস্তিতে ফেলল। অরণ্যক শান্ত গলায় বলল, থানাটা তো কারোর বাবার সম্পত্তি নয় রকিবাবু, আর পুলিশ অফিসাররা আপনার মাইনে করা চাকরও নয় যে আপনি যখন খুশি এসে হুকুম চালাবেন। আপনার সময় শেষ। রকি এই অপমান সহ্য করতে পারল না। তার ইগোতে আঘাত লাগল। সে ক্ষেপে গিয়ে অরণ্যকের বুকে সজোরে ধাক্কা দিল। তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস তোকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে গিয়ে জ্যান্ত পুঁতে দিতে পারি। সুদীপ, এই মালটাকে অ্যারেস্ট কর, নইলে আমিই ব্যবস্থা নিচ্ছি। রকি দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়াতেই অরণ্যক তার ডান হাত দিয়ে রকির কবজিটা ধরে ফেলল। রকি কিছু বোঝার আগেই অরণ্যক এক মোচড়ে রকিকে ঘুরিয়ে দিয়ে তার হাতটা পিঠের দিকে মুড়চে ধরল এবং হাঁটু দিয়ে রকির পায়ে একটা মৃদু কিন্তু কৌশলগত আঘাত করল। বিশাল চেহারার রকি ভাই হুমড়ি খেয়ে টেবিলের ওপর পড়ল। তার সানগ্লাসটা ছিটকে মেঝেতে পড়ে ভেঙে গেল। রকি যন্ত্রণায় কোকিয়ে উঠল, আরে ছাড় ছাড় বলছি, আমার লোক কিন্তু বাইরে আছে, থানা জ্বালিয়ে দেবে, আমি এমএলএকে ফোন করছি। অরণ্যক রকির ঘাড়টা চেপে ধরে তার কানে কানে বলল, তোর লোক বাইরে আছে আর আমার লোকও আসছে। তুই এমএলএকে ফোন করবি, আর আমি কন্ট্রোল রুমে ফোন করেছি। তুই যেই হস, এখন তুই পুলিশ কাস্টাডিতে। আইপিএস অরণ্যক চ্যাটার্জির গ্রিপ থেকে বেরোনো অত সহজ নয় রকি। আজ তোর আর তোর সাগরেদদের গুন্ডামি আমি শেকড় থেকে উপড়ে ফেলব। আর হ্যাঁ, থানা জ্বালানো তো দূরের কথা, দেশলাই জ্বালানোর ক্ষমতাও তোর থাকবে না। অরণ্যক জোরে একটা ধাক্কা দিয়ে রকিকে ভজহরির পায়ের কাছে ফেলে দিল। রকির সাদা পাঞ্জাবি নোংরা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেল। ভজহরি বাবু, লকআপে 2টো সেল খালি আছে তো? একটা এই প্রাক্তন ওসির জন্যে আর একটা এই ডনের জন্যে। এদের দুজনকে আলাদা রাখবেন, নইলে জেলের ভেতর আবার ষড়যন্ত্র শুরু করবে। রকি মাটি থেকে ওঠার চেষ্টা করল। তার মুখ দিয়ে তখন রক্ত আর পানের পিক গড়িয়ে পড়ছে।
ঠিক সেই সময় থানার বাইরে সাইরেনের তীব্র আওয়াজ শোনা গেল। একটা বা দুটো নয়, পরপর 3টি পুলিশ জিপ এবং এক ভ্যান র্যাপিড অ্যাকশন ফোর্স এসে থানা চত্বর ঘিরে ফেলল। জিপ থেকে নামলেন সার্কেল ইন্সপেক্টর এবং অরণ্যকের নিজস্ব স্পেশাল টিমের অফিসাররা। তারা দ্রুত পায়ে থানার ভেতরে ঢুকলেন, তাদের হাতে লাঠি এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। অরণ্যক চ্যাটার্জিকে দেখা মাত্রই তারা স্যালিউট ঠুকলেন। জয় হিন্দ স্যার। গুড আফটারনুন স্যার, উই আর রেডি, পেরিমিটার সিকিউরড, সার্কেল ইন্সপেক্টর বললেন। অরণ্যক রকির দিকে আঙুল তুলে বলল, একে অ্যারেস্ট করুন। চার্জ অবৈধ বালি খাদান, সরকারি জমি জবরদখল, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়া। আর ওই যে দাঁড়িয়ে আছেন মিস্টার সুদীপ রায়, ওনাকে সাসপেন্ড করা হলো। পিসি অ্যাক্টে ওনাকেও অ্যারেস্ট করুন। ওনার ড্রয়ার থেকে উদ্ধার হওয়া ঘুষের টাকাটা সিজার লিস্টে অ্যাড করবেন। আর বাইরে রকির যেসব চেলারা আছে সবাইকে ভ্যানে তুলুন। রকি ভাই এতক্ষণে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে ফ্যাল করে সুদীপের দিকে তাকালো, কিন্তু সুদীপ তখন নিজেই নিজের ভাগ্য নিয়ে শঙ্কিত। রকির সাগরেদরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু র্যাফ তাদের গেটের মুখেই ঘিরে ধরে লাঠিপেটা করে গাড়িতে তুলল। থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ, হরিপদবাবু, রতন এবং অন্যান্য এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। যে রকি ভাইকে দেখে সবাই থরথর করে কাঁপত, আজ তাকেই পুলিশ কুকুরের মতো টেনে হিঁচড়ের লকআপে ঢুকাচ্ছে। ক্ষমতার এই পালা বদল তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। অরণ্যক এবার থানার বারান্দায় বেরিয়ে এলো, সাথে সার্কেল ইন্সপেক্টর। বাইরের গুমোট ভাবটা কেটে গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। অরণ্যক সোজা হরিপদ বাবুর কাছে গেল। বৃদ্ধ মানুষটি এখনও বিশ্বাস করতে পারছেন না যে তার চোখের সামনে কি ঘটে গেল। অরণ্যক জিজ্ঞেস করল, দাদু, আপনার এফআইআর লেখা হয়েছে? ভজহরি দৌড়ে এসে ফাইলটা বাড়িয়ে দিল। হ্যাঁ স্যার, একদম রেডি, সব ধারা দেওয়া আছে, আমি নিজে লিখেছি। অরণ্য কাগজটা ভালো করে পড়ে দেখল, তারপর পকেট থেকে কলম বের করে নিজে সই করল। নিন দাদু, এটা আপনার এফআইআর কপি। আজ বিকেলেই ফোর্স যাবে আপনার জমিতে। রকির লোকেরা যা যা গেট বা দেওয়াল তুলেছে সব ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে। আর আপনার বাগানে নতুন করে চারাগাছ লাগানোর ব্যবস্থাও প্রশাসন করবে। আপনার স্ত্রীর চিকিৎসার জন্য যদি কোনো সাহায্যের দরকার হয় সরাসরি আমার অফিসে যোগাযোগ করবেন। এই নিন আমার পার্সোনাল নাম্বার। হরিপদবাবু অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি তার শীর্ণ হাত বাড়িয়ে নিচু হয়ে অরণ্যকের পা ছুতে গেলেন। অরণ্যক চট করে সরে গিয়ে তাকে 2 হাত দিয়ে ধরে ফেলল। ছি দাদু, কি করছেন? আপনি আমার বাবার বয়সী, একজন শিক্ষকের স্থান সবার উপরে, পায়ে হাত দেবেন না। আমাকে শুধু আশীর্বাদ করুন যেন মেরুদণ্ডটা সোজা রেখে কাজ করতে পারি, যাতে কোনো সুদীপ রায় বা রকি ভাই সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। হরিপদবাবু ভাঙা গলায় বললেন, বাবা, আজ তুমি আমার ঈশ্বর হয়ে এলে। আমি মরে গেলেও শান্তি পেতাম না যদি না আমার ভিটেটা বাঁচাতে পারতাম। ভগবান তোমার মঙ্গল করুন। আজ বুঝলাম পুলিশ সবার শত্রু নয়। অরণ্যক রতনের দিকে তাকালো। রতন ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। অরণ্যক তার কাঁধে হাত রাখল। তোমার রিকশার ব্যাপারটা আমি পার্সোনালি দেখব রতন। লোকাল চোরদের ডেরাগুলো আজ রাতেই রেড হবে। 2 দিনের মধ্যে রিকশা না পেলে থানা তোমাকে ক্ষতিপূরণ দেবে এবং নতুন রিকশা কেনার ব্যবস্থা করে দেবে। এটা আমার প্রমিস। তুমি কাল একবার আমার অফিসে এসো। রতন হাত জোড় করে বলল, স্যার, আপনি যা করলেন তা আমরা কোনো দিন ভুলব না। আমরা ভেবেছিলাম পুলিশ শুধু বড় লোকের হয়, আমাদের মতো গরিবদের দেখার কেউ নেই। অরণ্যক হাসল, কিন্তু সেই হাসিতে বিষাদ ছিল। পুলিশ সবার হয় রতন, শুধু মাঝখানে কিছু আগাছা জন্মে যায়। আমরা সেই আগাছাগুলোকেই পরিষ্কার করতে এসেছি। তারপর অরণ্যক থানার সমস্ত স্টাফদের ডাকল। কনস্টেবল, এএসআই, সিভিক ভলেন্টিয়ার সবাই বারান্দায় সারিবদ্ধভাবে দাঁড়ালো। তাদের চোখে মুখে ভয় আর শ্রমভ্রমের মিশেল। অরণ্যক তাদের উদ্দেশ্যে উঁচু গলায় বলল, শুনুন সবাই, সুদীপ রায়ের কী অবস্থা হলো দেখলেন তো? ইউনিফর্মের জোর দেখিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করার ফল ভালো হয় না। আজ থেকে এই থানায় কোনো দালাল ঢুকবে না, কোনো গরিব মানুষকে ফিরিয়ে দেওয়া হবে না। যদি শুনি কেউ জিডি করতে এসে ফিরে গেছে বা কারোর কাছে 1 টাকাও ঘুষ চাওয়া হয়েছে, তাহলে তার অবস্থা সুদীপ রায়ের থেকেও খারাপ হবে। আমি নিজে এসে তাকে হাতকড়ি পড়াবো। মনে রাখবেন, আমাদের বেতন আসে এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। আমরা এদের সেবক, প্রভু নই। আমি কি বোঝাতে পারলাম? সমস্বরে সবাই উত্তর দিল, ইয়েস স্যার। সেই আওয়াজে থানার দেওয়াল কেঁপে উঠল। অরণ্যক তার পিঠ ব্যাগটা কাঁধে তুলে নিল। তার কাজ এখানে শেষ, কিন্তু যুদ্ধটা শুরু হলো মাত্র। সার্কেল ইন্সপেক্টরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে জিপের দিকে এগোলো। বৃষ্টির তোড় আরও বেড়েছে। শ্রাবণের বাড়িধারা যেন বাসুদেবপুর থানার এতদিনের জমে থাকা পাপ, গ্লানি আর নর্তির নোংরা ধুয়ে দিচ্ছে। গাড়িতে ওঠার আগে অরণ্যক একবার পিছু ফিরল। দেখল হরিপদবাবু বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়ছেন। তার মুখে এখন আর ভয় নেই, আছে এক চিলটে নিশ্চিন্ত হাসি, যা হয়তো বহুদিন পর ফিরে এলো। অরণ্যক ড্রাইভারকে বলল, চলো হেডকোয়ার্টার। গাড়িটা স্টার্ট দিল। জানলার কাঁচ দিয়ে অরণ্যক দেখল থানার গেটে টাঙানো সাইনবোর্ডটা বৃষ্টিতে ভিজছে।
সেখানে লেখা পুলিশ আপনার বন্ধু কথাটার উপর থেকে পানের পিকটা বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। লাল ইটের বাড়িটা ভিজে একাকার, কিন্তু তার ভেতরের পরিবেশটা আজ পবিত্র হয়েছে। লকআপের শিক ধরে সুদীপ রায় আর রকি ভাই বাইরের বৃষ্টির দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের দুজনের অহংকার আজ মাটির সাথে মিশে গেছে। আর দূরে মিলিয়ে যাওয়া অরণ্যকের নীল বাতি লাগানো গাড়ির দিকে তাকিয়ে বাসুদেবপুরের মানুষ নতুন করে বিশ্বাস করতে শুরু করল যে আইনের আড়ালে শুধু অন্ধকার নয়, কখনো কখনো সেখান থেকে ভোরের আলো ফুটে ওঠে।